আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইজি বায়োলজির পক্ষ থেকে 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে সিলেবাস ভিত্তিক আমরা প্রথম ক্লাস বলতে পারি আজকে। আমরা এর আগেও বেশ কিছু ক্লাস পরিচালনা করেছি, সেগুলোও সিলেবাসে ছিল, তবে আমরা সেগুলোকে বলে থাকতেছি যে ওগুলা ছিল অ্যাকচুয়ালি বেসিক ক্লাস। যদি বায়োলজি সম্পর্কে যদি কোনো কিছু আমার জানা প্রয়োজন হয়ে থাকে, যদি বটানি সম্পর্কে কিছু আমার নলেজ অর্জন করতে হয়, যদি আমাকে জুলজি সম্পর্কে কোনো নলেজ অর্জন করতে হয়, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে যে 5টা ক্লাস আছে, গত 5টা ক্লাস কোষ ও এর গঠন 1, 2, 3, 4, 5, এই ক্লাসে কিন্তু আমরা এগুলা আলোচনা করে ফেলেছি। বোঝা গেছে? যদিও সেই আলোচনাগুলো আমাদের যে সিলেবাস আছে, যে সিলেবাসে আমরা পড়াশোনা করছি, সেখানকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, তবে সেগুলো আমাদের বেসিক অর্জনে বা বেসিক গঠনে খুবই ইম্পর্টেন্ট। একটু কমেন্ট করে জানাবেন ভয়েস ক্লিয়ার আছে কিনা বা ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। বোঝা গেছে? কোনো সমস্যা আছে কিনা, ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, এইটা একটু জানাবেন। দ্বিতীয়ত কথা, মানে ক্লাস তো শুরু করছিলাম, কোষ ও এর গঠন 1, 2, 3, 4, 5 যে ক্লাস নিলাম, সেটা আপনাদের বেসিক ক্লাস, সিলেবাস হয়ে ছড়াই ছিটিয়ে, সেখানে আপনারা একদম চিল্লাইতে চিল্লাইতে মুখে ফানা তুলে ফেলছিলেন যে আমাদের ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে না। এখন আপনারা কোর্সে ভর্তি আছেন 150 জন, ক্লাস করতেছেন 24 জন। বোঝা গেছে? ওকে, তাহলে যেটা আমাদের আলোচনা আমাদের শুরু করব আমরা যে জায়গা থেকে, সেই জায়গাটার নাম হচ্ছে, আমরা আজকে শুরু করব সিলেবাস ভিত্তিক প্রথম অধ্যায় অণুজীব বিজ্ঞান। এটা হচ্ছে সিলেবাসের নাম, অণুজীব বিজ্ঞান। প্রথম অধ্যায়ের নাম, ইংরেজি নাম হলো মাইক্রোবায়োলজি। এটা হচ্ছে যে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায়ের নাম, এর নাম হলো যে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি হচ্ছে এই প্রথম অধ্যায়টার নাম। ঠিক আছে? মাইক্রোবায়োলজি আছে প্রথম অধ্যায়ে, মাইকোলজি আছে এবং প্যাথোলজি আছে প্রথম যে অধ্যায়। প্রভাষক উদ্ভিদবিজ্ঞান একটা বৃহৎ সিলেবাস। ঠিক আছে? এবং যখন এই সিলেবাসটা এমসিকিউ ভিত্তিক যখন আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু ক্লাসের সংখ্যা অনেক বেশি হবে। ঠিক আছে? এবং আপনাদের কিন্তু কনসিকুয়েন্স মিলিয়ে ক্লাস করতে হবে। হ্যাঁ, এখন আমি যদি দুদিন পরে যে ক্লাস নিব, সেখানে যদি প্রথম অধ্যায় ক্লাসের সমস্যা করেন, তাহলে সমস্যা হয়ে যাবে। এখানে এমনটা দেখা যাবে যে 10টা যে অধ্যায় আছে, 10টা অধ্যায় 40 থেকে 60টা ক্লাস হতে পারে। যে ক্লাসগুলোকে আমি হচ্ছে রেগুলার লিখিত নিবন্ধন যে কোর্স যেগুলো ছিল, সেগুলোতে আমি 25 থেকে 30টার মধ্যে কভার করে ফেলছিলাম। এই ক্লাসটা এবার 50 থেকে 60টা হয়ে যেতে পারে। তাহলে আমাদের প্রথম যেটা হচ্ছে মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান। তো মাইক্রোবায়োলজি অণুজীব বিজ্ঞান বুঝতে হলে আমাদের আগে অণুজীব সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে? অণুজীব। অণুজীব এর ইংরেজি হচ্ছে মাইক্রোবস। ইংরেজি কি? মাইক্রোবস অথবা মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম কার ইংরেজি? অণুজীবের ইংরেজি কি? মাইক্রোবস অথবা মাইক্রো অর্গানিজম। আপনার রুমের বাইরে বাপ্পিকে আনছে। আচ্ছা, তোমরা ভিতরে চলে আসো, তোমরা ভিতরে চলে আসো। স্যার, আমরা জীববিজ্ঞানের ছাত্রীদের ক্লাস করব, করেন। এটা আপনার সিলেবাসে আছে, কিন্তু দূরে আছে। জুলজিরাও ক্লাস করব, হ্যাঁ করেন। জুলজিরাও ক্লাস করেন, সবার জন্য উপকারী, সিলেবাসে ভিন্ন জায়গায় আছে, তবে সেটা আপনাদের সিলেবাসের মধ্যে এটা আছে। যারা জুলজি কোর্সে যারা আছেন, তাদেরও ক্লাস আছে।
ওকে, অণুজীব বা মাইক্রোবস। তাহলে আমাদের আগে জানা উচিত যে অণুজীব কাকে বলে, সেটা কি। অণুজীব কি সেটা কি? যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না, এটাই কিন্তু অণুজীব। যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, এদেরকে বলা হচ্ছে অণুজীব। কি বলা হচ্ছে? অণুজীব। তাহলে কোন কোন জীবকে খালি চোখে দেখা যায় না, কোন কোন জীবকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়? এ কই রে তোমরা, বাপি আসছে আর কে বছর ভিতরে বসে থাকো, দুজনে লুডো খেলো ফোনের মধ্যে। তাহলে অণুজীব কি? যে সকল জীবকে খালি চোখে দেখা যাচ্ছে না, তারা হলো অণুজীব। এবং এই অণুজীব কারা? অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলো অণুজীব। অ্যাক্টিনোমাইসিটিস, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা, এরপর যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, এরা হচ্ছে অণুজীব। এর পাশাপাশি এখানে স্লাইম মোল্ডও থাকতে পারে এর পাশাপাশি। তাহলে বিষয়গুলো দেখেন যে অণুজীবকে আমরা জানছি, যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তারা হচ্ছে অণুজীব। অণুজীবকে আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক তিনি কি করেন? তিনি অণুবীক্ষণ যন্ত্র যে আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছে অণুজীবকে আবিষ্কার করেন। অণুজীবের এক্সাম্পল ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া। এর পাশাপাশি সেখানে হচ্ছে স্লাইম মোল্ড থাকতে পারে, ঠিক আছে। এবং যে ইস্ট আমরা যেগুলোকে চিনি, ইস্টও এখানে কিন্তু থাকতে পারে। এখন অণুজীব নিয়ে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তার নাম হচ্ছে অণুজীব বিজ্ঞান। বুঝা গেছে? অণুজীব নিয়ে জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তার নাম হচ্ছে অণুজীব বিজ্ঞান। এবং এই অণুজীব বিজ্ঞানের জনকও কিন্তু এই বান্দা অ্যান্টনি ভন লিউয়েনহুক। বুঝা গেছে? এই অণুজীব বিজ্ঞানের জনক কিন্তু কে? অ্যান্টনি ভন লিউয়েনহুক। সাধারণত অণুজীবরা বিভিন্ন অবস্থায় থাকতে পারে। যখন তারা কোনো পশুকে আক্রমণ করে তখন কিন্তু সেখানে এদের বিস্তৃতি ঘটে, বিস্তার ঘটে, ঠিক আছে। যেমন ধান খেতে কোনো ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে, দেখা যায় যে কিছুদিনের মধ্যে, দু একদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে সারা ধান ক্ষেত পুরোটাই কিন্তু কি অণুজীব দিয়ে আক্রান্ত হয়ে যায়। তাহলে যে প্রক্রিয়ায় অণুজীব বিস্তৃতি লাভ করে বা ছড়িয়ে পড়ে তার নাম কিন্তু ট্রান্সমিশন। তার নাম কি? ট্রান্সমিশন। ট্রান্সমিশন। তাহলে ট্রান্সমিশনটা কি? অণুজীব ছড়িয়ে পড়ার পদ্ধতি। অণুজীব ছড়িয়ে পড়ার পদ্ধতি, পদ্ধতি হলো ট্রান্সমিশন। অণুজীব ছড়িয়ে পড়ার পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে। এখন একটু দ্রুত কমেন্ট করো যে এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। একটু জানিয়ে দেন যে এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। যতটুকু আলোচনা হলো এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ ঐতিহ্য বলো। হ্যাঁ আছি, বলো কি স্যার? একটু কাজের জন্য ফোন দিলাম, যেটা হচ্ছে তার এদিকে সব কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ। বক্সের এখানে 2000 টাকা দিয়ে দিত, ফুল সামনে ফুল একদম সুন্দর। বুঝি নাই, ফোন কি নিব এটা? বুঝি নাই। বললাম যে যেটা আমরা বক্স নিতে যাচ্ছি ব্যাটারি হলে একটু কম হচ্ছে দিচ্ছে আর কি। আর যদি আপনার হচ্ছে ফুল সামনের জন্য 2000 নেই তাহলে 100 টাকা চাচ্ছে, 2200 এরকম চাচ্ছে। এটা কি আমাদের বাজেটের মধ্যে হবে নাকি? 2000 এর মধ্যে নাও, 2000 এর মধ্যে। কথা বলে 2000 এর মধ্যে করো, ঠিক আছে। ক্লাসের সময় কোনো শান্তি নাই। এক্সকারশন ফার্স্ট ইয়ারে কালকে পরশুদিন। এ পর্যন্ত সমস্যা নাই। আচ্ছা, অনেকের কমেন্ট বক্সে যে সমস্যা নাই, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট যে আমাদের সিলেবাসটা আছে, সিলেবাসটা শুরু কিন্তু হয়েছে ভাইরাস দিয়ে।
যদিও ভাইরাস কিন্তু অণুজীব নয়, কিন্তু আলোচনার সুবিধার্থে ভাইরাসকে অণুজীবের সাথে আলোচনা করা হয়। কারণটা কি? কারণটা হলো ভাইরাস হচ্ছে জীবদেহের বাইরে জড়বস্তু নিয়ে আচরণ করে। যখন সে জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে তখন তার ভিতরে প্রাণের সঞ্চার হয়। যখন তার ভিতরে প্রাণের সঞ্চার হয় তখন সে কিন্তু হয়ে যাচ্ছে অণুজীবের মতোই। তাহলে আমরা আসতেছি কোথায়? ভাইরাস। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। তা আপনারা এটা বলতে পারেন যে স্যার অণুজীবের এক্সাম্পলে ভাইরাসের নাম দেখে নাই। আসলে ভাইরাস অণুজীব নয়, সোজা কথা। ভাইরাস জীব নয়, ভাইরাস জড়ও নয়, ভাইরাস ভাইরাসই। কিন্তু ভাইরাস যখন বায়ুমণ্ডলে যখন সে ঘুরে ফিরে বেড়ায় জীবদেহের বাইরে, তখন সে হচ্ছে জড় বস্তুর ন্যায়, ধূলিকণার ন্যায়, বালুকণার ন্যায় আচরণ করে। আবার যখন সে কোন জীবের ভিতরে প্রবেশ করে তখন তার আচরণটা হয়ে যায় জীবের মতো বা অণুজীবের মতো। এজন্য আলোচনার সুবিধার্থে মিল থাকার কারণে হচ্ছে ভাইরাসকে আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞানের সাথে, যেহেতু ভাইরাসকেও খালি চোখে দেখা যায় না। ওকে, তাহলে ভাইরাস কাকে বলে? ভাইরাসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। অতি আণুবীক্ষণিক সত্তার নাম কিন্তু ভাইরাস। তাহলে সে কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। আর কি দিয়ে গঠিত? প্রোটিন দিয়ে গঠিত। সে কি করে? জীবদেহে রোগ সৃষ্টি করে। কেমন দেখতে? খালি চোখে দেখা যায় না? দেখা যায় না। কেমন সে অতি আণুবীক্ষণিক সত্তা? তাহলে সংজ্ঞাটা যদি আরেকবার বলি, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে ভাইরাস। ওকে, তাহলে আমরা নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝি? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ এবং হচ্ছে আরএনএ। এই দুইটা মিলে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুটা একসাথে থাকে না। ভাইরাস একটা ব্যতিক্রমী একটা সত্তা। সকল জীবে ডিএনএও আছে, আরএনএও আছে, কিন্তু যেটা ভাইরাস তার ক্ষেত্রে হয় ডিএনএ আছে নইলে আরএনএ আছে। বুঝা গেছে? আমরা ভাইরাসের আমরা হচ্ছে সংজ্ঞা জেনেছি। আমরা এখন দেখব, আমরা আমরা ক্লাসেই থাকি, ক্লাসের বাইরে কথা কম বলি, ক্লাসেই থাকি। হ্যাঁ, আমরা এখন দেখবো যে ভাইরাসের আবিষ্কারের ঘটনা আমরা দেখব। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার নামক একজন ব্যক্তি আছেন, এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার তিনি সর্বপ্রথম ভাইরাস যে রোগ সৃষ্টি করতে পারে এই কথাটা বলেছিল বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। আমরা তারপরে আসি বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার। অ্যাডলফ মেয়ার যেটা বলেছিল যে তামাক গাছে যে ছোপ ছোপ দাগবিশিষ্ট একটা মোজাইক রোগ হয়, এই মোজাইক রোগটার কারণ ভাইরাস হতে পারে। বুঝা গেছে? পরবর্তীতে কি করলো বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি, বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি তিনি ভাইরাসকে আবিষ্কার করলেন। পরবর্তী সময়ে গিয়ে বিজ্ঞানী হচ্ছে বিজারিঙ্ক, বিজ্ঞানী বিজারিঙ্ক তিনি প্রমাণ করে দিলেন যে টিএমভি হচ্ছে তামাকের মোজাইক রোগের কারণ। বুঝা গেছে? তারপর বিজ্ঞানী ওয়াল্টার রিড, আগে নামগুলা লেখি তারপর সব বিস্তারিত বলতেছি, তিনি পিচ জ্বরের ভাইরাসের কথা উল্লেখ করলেন। তারপর আসলো বিজ্ঞানী স্ট্যানলি, যিনি ভাইরাসকে হচ্ছে কেলাসিত করলেন। এরপর আছে বিজ্ঞানী বাউডেন এবং পিরি। আমরা আসি বিজ্ঞানী বাউডেন এবং পিরি আছে। এরপর এই দুইজন বিজ্ঞানী বাউডেন এবং পিরি আছে। বিজ্ঞানী আছে হারবেজে অল্টার, হারবেজে অল্টার আছে। বিজ্ঞানী গ্যালো। এই যে নামগুলো আমরা একটু দেখি স্বাভাবিকভাবে ভাইরাসের আবিষ্কারের যে বিবর্তন যে ঘটনা যেগুলা, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার তিনি সর্বপ্রথম ভাইরাস ঘটিত রোগের কথা উল্লেখ করেছেন। ভাইরাস যে রোগ সৃষ্টি করতে পারে এই কথাটা বলেছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। তারপর কি আসলো? তারপর আসলো বিজ্ঞানী মেয়ার। মেয়ার বলেছে তামাক গাছে যে মোজাইক যে রোগটা হয় ছোপ ছোপ দাগ বিশিষ্ট, এটা ভাইরাস ঘটিত রোগ, এটা বলেছে। আইভানোভস্কি ভাইরাসকে আবিষ্কার করছে। ভাইরাসকে কে আবিষ্কার করেন? বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। বিজারিঙ্ক, মার্টিন্স বিজারিঙ্ক তিনি প্রমাণ করে দিয়েছে যে তামাকের যে মোজাইক যে রোগটা আছে এটার কারণ টিএমভি ভাইরাস। বিজ্ঞানী ওয়াল্টার রিড তিনি মানব দেহের পিচ জ্বরের কথা বলেছেন। পিচ জ্বর, কোন জ্বর? পিচ জ্বর। বিজ্ঞানী স্ট্যানলি ভাইরাসকে কেলাসিত করেছেন, কেলাসিত করেছেন। বিজ্ঞানী বাউডেন এবং পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেছেন।
ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, আমাদের সংজ্ঞাটা পড়লাম যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ আছে অথবা শুধুমাত্র আরএনএ আছে, দুইটা একসাথে থাকে না। এদের পাশাপাশি যে প্রোটিন থাকে তারা কিভাবে সংযুক্ত থাকে এই ঘটনাগুলো বর্ণনা করছে বিজ্ঞানী বাউডেন এবং পিরি। তারা কি করছে, ভাইরাসের রাসায়নিক গঠনকে তারা বর্ণনা করছে। বিজ্ঞানী হার্ভে ওয়াল্টার 1989 সালে তিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন, যেটাকে বলা হয় নিরাপঘাতক বা তুষের আগুন। এটা আবিষ্কারের জন্য তিনি পরবর্তী সময়ে 2021 সালে নোবেল পুরস্কার পাইছিলেন। এরপর বিজ্ঞানী গেল, তিনি কি করছেন যে এইচআইভি ভাইরাসকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী গেল। এখন পর্যন্ত প্রায় 5000 এর ভাইরাসের সম্পর্কে বর্ণনা পাওয়া গেছে। একটু দ্রুত কমেন্ট করতে হবে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, দ্রুত কমেন্ট করতে হবে। কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত দ্রুত কমেন্ট করতে হবে, সমস্যা নেই। 49তম বিসিএস উদ্ভিদ বিজ্ঞান বইটা কি আমাদের জন্য সহায়ক হবে? এখন পর্যন্ত এটা বলতে পারতেছি না, ঠিক আছে, এবং বলাটা ঠিক হচ্ছে না। সার্কুলারটা আসুক, নতুন বই আসবে, বুঝা গেছে। পুরাতন বই এখন আমাদের ক্ষেত্রে এইটা হচ্ছে যে সংরক্ষিত নাই, পাবলিকেশন এই ধরনের বই নাই। বিসিএস নিবন্ধনকে এক করে ফেললে হবে না, নিবন্ধনের সিলেবাসের বাইরে থেকে হিউজ কোশ্চেন আসে এবং আলাদা করে সাজাইতে হবে। ফার্স্ট এডিশন হওয়ার কারণে সেখানে টাইপিং কিছু মিস্টেক ছিল, অনেকগুলো ব্যাপার আছে। আমরা কথা দিচ্ছি যে আমার যে পাবলিকেশন আছে, কবি পাবলিকেশন, যার অধীনে আমি কাজ করি, সেখান থেকে আমরা নতুন বই নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই পর্যন্ত আমার সমস্যা নাই, আমরা যেতে পারি হচ্ছে পরবর্তী দেখি আমরা এর মধ্যে কি আছে। বড় ভাইরাস, বড় ভাইরাস হচ্ছে গোল আলুর মোজাইক ভাইরাস। এর পাশাপাশি গো বসন্তের ভাইরাস, গো বসন্তের ভাইরাস সবচেয়ে বড় ভাইরাস। তাহলে ছোট ভাইরাসটা কি? ছোট ভাইরাসটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, ফুট অ্যান্ড মাউথ। তাহলে সবচেয়ে বড় ভাইরাসের নাম গোল আলুর মোজাইক ভাইরাস। এর চেয়েও বড় হতে পারে গো বসন্তের ভাইরাস। সবচেয়ে ছোট ভাইরাস গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। লেখাটা কি দেখা যাচ্ছে? ওকে, স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে ভাইরাসের সংজ্ঞা জানছি, ভাইরাস অর্থ কি জানছি, কে আবিষ্কার করলো জানছি, বড় ভাইরাস জানছি, ছোট ভাইরাস জানছি। এখন পর্যন্ত প্রায় 5000 ভাইরাসের বর্ণনা পাওয়া গেছে, আমরা এটাও জেনেছি। এখন ভাইরাস নিয়ে জীববিজ্ঞানে যে শাখা আলোচনা করা হয় তার নাম হচ্ছে ভাইরোলজি। তার নাম ভাইরোলজি। এর জনক যিনি কেলাসিত করেছিলেন স্ট্যানলি, স্ট্যানলি, ডব্লিউ স্ট্যানলি, তিনি হচ্ছেন ভাইরোলজি এর জনক। কিসের জনক? তিনি ভাইরোলজি এর জনক। তাহলে আশা করছি যে এই পর্যন্ত সমস্যা আপনাদের কারো নাই, থাকলে কমেন্ট করেন, সমস্যা থাকলে কমেন্ট করেন। কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে। আপনারা কানেক্টেড থাকলে ক্লাসটা নেওয়া ইজি হয়ে যাবে। আমরা এখন যেতে পারি ভাইরাসের বৈশিষ্ট্যে, যেতে পারি বৈশিষ্ট্যে। বৈশিষ্ট্য, যেহেতু ভাইরাস জীব নয় আবার জড়ও নয়, জড়জীবের মধ্যবর্তী অবস্থা, বলা হচ্ছে ভাইরাসকে আণুবীক্ষণিক সত্তা, তাই কিনা? অর্থাৎ এর জ্বর বৈশিষ্ট্যও আছে, এর জীবীয় বৈশিষ্ট্যও আছে, ঠিক আছে। আমরা প্রথমে যাই যে জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্যে যদি আমরা যাই, এটা হচ্ছে নাম্বার ওয়ানে বলতে পারি আমরা ভাইরাস অকোষীয়। ভাইরাস কি? অকোষীয়। ভাইরাসে কোনো কোষ নাই। আমাদের যেমন কোষ আছে, কোষের অভ্যন্তরে জিনিসপত্র যেগুলো প্রয়োজন আছে, ভাইরাস হলো অকোষীয়, ভাইরাসে কোনো প্রকার কোষ নাই। যেহেতু ভাইরাসে কোষ নাই সেহেতু ভাইরাসে নিউক্লিয়াসও নাই। যদি কোষ না থাকে সেখানে সাইটোপ্লাজমও নাই। যদি সাইটোপ্লাজম না থাকে সেখানে হচ্ছে এনজাইম যে আছে, বিপাকীয় এনজাইম, এনজাইমও নাই।
তাহলে দেখেন, ভাইরাস অকোষীয়, মানে ভাইরাসের কোষ নাই, ভাইরাসের নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম নাই, এনজাইম নাই। ভাইরাসকে কেলাসিত করা যায়, কেলাসিত করা যায় কাকে? ভাইরাসকে কেলাসিত করা যায়, এটা জড় বৈশিষ্ট্য। এরপর এমন আছে যে ভাইরাস জীবদেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না, জীবদেহের বাইরে বংশ বিস্তার করতে পারবে না। ভাইরাস যে আছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক যে আমরা চিনি, অ্যান্টিবায়োটিক ভাইরাসের কিছুই করতে পারে না। অ্যান্টিবায়োটিকের প্রতি ভাইরাস সংবেদনশীল নয়, বুঝা গেছে? এই যে ইত্যাদি যেগুলা আছে এগুলা কিন্তু হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। এইসব কারণে ভাইরাস জীব নয়, জ্বর। কোনগুলা? ভাইরাস অকোষীয়, ভাইরাসের কোনো কোষ নাই, যেহেতু কোষ নাই সেহেতু সেখানে নিউক্লিয়াসও নাই, নিউক্লিয়াস নাই মানে সাইটোপ্লাজমও নাই, তাহলে সেখানে কি নাই? এনজাইমও নাই। ভাইরাসকে ক্লাসিত করা যায়, সোজা কথা বললে ছাঁকনি দেওয়া যাবে, সোজা কথা, একদম ধূলিকণা বালুকণার মতো। জীবদেহের বাইরে ভাইরাস বংশ বিস্তার করতে পারে না। যখন সে জীবদেহের ভিতরে থাকে তখন সে জীবের মতো আচরণ করে, জীবদেহের বাইরে সে ধূলিকণার মতো বালুর মতো সে ঘুরে উড়ে ফিরে বেড়াবে। এরপর কি? ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই, আমরা যদি ভাইরাস কর্তৃক আক্রান্ত হয়ে থাকি, অ্যান্টিবায়োটিক খেলে ভাইরাসের কিছুই হবে না, ভাইরাস বুঝতেও পারবে না যে আমরা কি খাচ্ছি। বুঝা গেছে? এগুলো হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। তাহলে আমরা এখন যেতে পারি কোথায়? জীবীয় বৈশিষ্ট্য। জীবীয় বৈশিষ্ট্য আমরা যদি যাই, আমরা ভাইরাসের সংজ্ঞায় পড়লাম, ভাইরাসে নিউক্লিক অ্যাসিড আছে এবং প্রোটিন আছে, বললাম না যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে ভাইরাস। তার মানে নিউক্লিক অ্যাসিড আছে ভাইরাসে, আমাদেরও নিউক্লিক অ্যাসিড আছে। নিউক্লিক অ্যাসিড কোনগুলা? ডিএনএ এবং আরএনএ, এই দুইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাস আমরা বলতে পারি যে এদের ডিএনএ আছে বা আরএনএ আছে। বুঝা গেছে? ভাইরাসে আবার প্রোটিন আছে, ভাইরাসে ডিএনএ আছে অথবা আরএনএ আছে, ভাইরাসে প্রোটিন আছে। আমাদের যারা প্রাণী, যারা জীব, জীব যারা, তাদের ডিএনএ আরএনএ আছে, প্রোটিন আছে, জীবীয় বৈশিষ্ট্য এগুলা। বুঝা গেছে? আচ্ছা, তারপর কি? ভাইরাসে অভিযোজন ক্ষমতা আছে, অভিযোজন ক্ষমতা আছে। ভাইরাসে মিউটেশন ঘটে, কি ঘটে? মিউটেশন, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো ভাইরাসে বংশগতীয় পুনর্বিন্যাস দেখা যায়, বংশগতীয় পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন দেখা যাবে, দেখা যাবে। ঠিক আছে? এরপর নতুন সৃষ্ট একটা ভাইরাস দেখতে তার হুবহু, দেখতে হুবহু তার মাতৃ ভাইরাসের মতো মনে হবে। একটা ভাইরাস থেকে যখন দুইটা ভাইরাস সৃষ্টি হবে, যখন ট্রান্সমিশন ঘটবে, যে ভাইরাসটা গোলাকার, বাকি যেগুলো সৃষ্টি হবে সেগুলো গোলাকার হবে, দণ্ডাকার দণ্ডাকার হবে। যার ভিতরে ডিএনএ আছে ওর সৃষ্ট ভাইরাস যেগুলা ডিএনএই হবে। বুঝা গেছে? তাহলে দেখেন আমরা কি দেখলাম, ভাইরাসের জড় বৈশিষ্ট্যও আছে, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যও আছে। এই জন্য ভাইরাস হচ্ছে, বিজ্ঞানী বলেছিলেন, বিজ্ঞানী স্যালে নামে একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী স্যালে বলেছিল ভাইরাসের জড় বৈশিষ্ট্যও আছে, ভাইরাসের জীব বৈশিষ্ট্যও আছে। এজন্য ভাইরাস হলো জড় জীবের একটি মধ্যবর্তী অবস্থা। বিজ্ঞানী স্যালে এই কথাটা বলেছিল। বিজ্ঞানী লব বলেছিল ভাইরাস জ্বর নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস ভাইরাসে। বুঝা গেছে? বলেন কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত বলেন তো। প্রাণীবিদ্যা কলেজ পর্যায়ে কোর্সে ভর্তি নিচ্ছেন নাকি স্যার? না, এখনো ভর্তি নিচ্ছি না, ভর্তি নেব খুব শীঘ্রই। ঠিক আছে, আমাদের ডকুমেন্ট ইকুইপমেন্ট ঠিক করতে হবে, তারপর। একটু দ্রুত কমেন্ট করেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, একটু রেসপন্স করতে হবে। কে জিতলো? আমি। আগে আগে এটা প্রমাণ হয়ে গেছে যে ডাল তো পুরোটাই কালা। ওকে, কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন দ্রুত। ক্লাসটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন।
স্পেশালি কোনো সমস্যা আছে কিনা, যে এই জিনিসটা বুঝি নাই আর একটা বুঝাই দেন, কেন এটা হলো, একটু দ্রুত দ্রুত করেন, একটু ফাস্ট কমেন্ট করেন। এবং কোনো তথ্য মিসিং আছে কিনা, ক্লাসটা কেমন লাগছে একটু জানে না। যারা কমেন্ট করতেছে সমস্যা নাই, এদের সমস্যা নাই। যারা কমেন্ট করতেছেন না, আপনাদের কি সমস্যা আছে? যারা কমেন্ট করতেছেন না, আপনাদের কি সমস্যা আছে, এটা জানাতে হবে তো, না? কমেন্ট তো উন্মুক্ত আছে কমেন্ট করার জন্য, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখন যেতে পারি যে ভাইরাসের বেশ কিছু তথ্য আছে সেগুলো নিয়ে। প্রথমে আমরা আসতে পারি ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস, যে ভাইরাস সময়ের ব্যবধানে তার পোষককে পরিবর্তন করে তাকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। যে ভাইরাস সময়ের ব্যবধানে তার পোষককে পরিবর্তন করতে পারে, আমরা সেটাকে বলি হচ্ছে ইমার্জিং ভাইরাস। কিরকম? ফ্লু 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 একটা ভাইরাস আছে, ফ্লু, যেমন বার্ড ফ্লু, আমার নাম শুনছি না, বার্ড ফ্লু একটা ভাইরাস ছিল 2006 সালের দিকে আসছিল বাংলাদেশে, বার্ড ফ্লু। এই ফ্লু যে ভাইরাসটা, সেটা মূলত হচ্ছে পাখির, হাঁস, মুরগি, কবুতর এগুলার। কিন্তু পরবর্তীতে কিন্তু মানুষের মধ্যেও এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। আগে ছিল পাখিতে, পরবর্তীতে আসলো মানুষে, পোষক চেঞ্জ। তাহলে এটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস? ইমার্জিং। তারপর আমরা বলতে পারি যে এইচআইভি, এটা ছিল আগে বানরের ক্ষেত্রে, এইচআইভি, এটা পরবর্তীতে মানুষের ক্ষেত্রে এই ভাইরাসটা আক্রমণ করে, এটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। এর পাশাপাশি আছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস, এই যে নিপা ভাইরাস যেটা আছে, এটা আগে ছিল বাদুড়ের। কার ছিল? বাদুড়ের। এখন তারা মানুষকে আক্রমণ করতে সক্ষম, মানুষেও তারা হচ্ছে ভাইরাসের সংক্রমণ ঘটায়। এই জন্য নিপা ভাইরাসটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। করোনা ভাইরাস, যেটা কোভিড-19 আমরা যেটা শুনতেছি, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। বিকজ তারা প্রথম দিকে এক পোষককে আক্রমণ করলেও তারা এখনকার সময়ে এসে তারা অন্য পোষককে আক্রমণ করে, যার ফলে পোষকের পরিবর্তন ঘটতেছে। পোষকের পরিবর্তন ঘটলে যে ভাইরাসের পরিবর্তন ঘটায় তার নাম হচ্ছে ইমার্জিং ভাইরাস। তাহলে দেখেন, এখানে দেখতেছি ফ্লু, এইচআইভি, নিপা, কোভিড-19, আরো অনেক অসংখ্য ভাইরাস আছে যারা হচ্ছে পোষককে পরিবর্তন করতে পারে। আগে রোগ সৃষ্টি করতো এক জীবে, এখন তারা জীব পাল্টিয়ে অন্য জীবে রোগ সৃষ্টি করে বা সংক্রমণ ঘটায়। এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। বোঝা গেছে? এরা কি? এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। ওকে, এই যে দেখেন, এত কিছু বলার পর এতক্ষণে কমেন্ট ইরা বলছে যে লফ আরেকবার রিপিট করেন। বিজ্ঞানী লফ, বিজ্ঞানী স্যালে বলছিল ভাইরাস জ্বর এবং জীবের মধ্যবর্তী অবস্থা। বিজ্ঞানী স্যালে এই কথাটা বলছিল। বিজ্ঞানী লফ বলেছিল যে ভাইরাস জ্বর নয়, ভাইরাস জীবও নয়, ভাইরাস ভাইরাসে। বুঝা গেছে? বিজ্ঞানী লফ বলেছিল এই কথাটা, ভাইরাস জ্বর নয়, জীব নয়, ভাইরাস এবং ভাইরাস, সেটা হলো ভাইরাসই। এই কথাটা বলেছিল হচ্ছে বিজ্ঞানী লফ। ওকে, আপনার ক্লাস সবসময় ভালো লাগে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যদি ইমার্জিং ভাইরাস যেহেতু আমরা চলে গেলাম, আমরা এখন আসতে পারি বাধ্যতামূলক পরজীবী। আরেকটা কথা আছে কি? বাধ্যতামূলক, বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস অবশ্যই বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস অবশ্যই বাধ্যতামূলক পরজীবী। কেন? কারণ যখন সে জীবদেহের ভিতরে থাকে তখন সে জীবদেহে জীবিত জীব, যখন সে বাইরে চলে যায় তখন সে জীব নয়, তখন সে জ্বর। তার মানে তার জীবনকাল যেটা, সময় চক্র যেটা, জীবন চক্র যেটা, সেটা শুধুমাত্র কোনো জীবের ভিতরে সীমাবদ্ধ। সোজা কথা বলতে গেলে, ভাইরাস জীবের ভিতরে যেহেতু বংশ বিস্তার করতে পারে, এবং যেহেতু ভাইরাস জীব দেহের বাইরে বংশ বিস্তার করতে পারে না, সে কারণে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। আমরা পরজীবী কি এটা চিনি না? পরজীবী তো আমরা বুঝি, তাই কিনা? তাহলে বাধ্যতামূলক পরজীবী কি? ভাইরাস জীবদের ভিতরে যখন থাকে তখন সে পরজীবী, যখন সে জীবদের বাইরে বেরিয়ে যায় তখন সে পরজীবী থাকে না, তখন কি হয়ে যায়? তখন সে হয়ে যায় হচ্ছে জড়বস্তু।
যেহেতু ভাইরাস পরজীবী হিসেবে শুধুমাত্র জীবদের ভেতরে বংশ বিস্তার করতে পারে, জীবন চক্র অতিবাহিত করতে পারে, যখন সে জীবদের বাইরে চলে যায় তখন সেটা জড়বস্তুর মতো, সেজন্য ভাইরাসটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেনটা হয় যে নিচের কোনটি বাধ্যতামূলক পরজীবী, ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল নাকি ছত্রাক? এক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে ভাইরাস। ওকে, আমরা এরপরে আসতে পারি ভিরিয়ন। নাম শুনছেন অবশ্যই, ভিরিয়ন নাম শুনছেন না? ভিরিয়ন। তার আগে আমরা লিখি এই কথাটা এখানে, যে নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন। এই কথাটা লিখলাম, নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন। ভাইরাস কি? ভাইরাস কিন্তু এই দুইটা দিয়ে গঠিত, ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, তাই না? এখন নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত ভাইরাস যদি রোগ সৃষ্টি করে বা করতে পারে তার নাম ভিরিয়ন, তার নাম ভিরিয়ন। তাহলে একটা কথা আছে নিউক্লিয় ক্যাপসিড, কি কথা? নিউক্লিয় ক্যাপসিড। তাহলে নিউক্লিয় ক্যাপসিডটা কি? যে ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে না তাকে আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত যে সত্তা রোগ সৃষ্টি করতে পারে না তার নাম নিউক্লিক অ্যাসিড। যে রোগ সৃষ্টি করতে পারে তার নাম ভিরিয়ন। বুঝা গেছে? তাহলে কোনটা ভিরিয়ন, কোনটা নিউক্লিক অ্যাসিড আমরা কি বুঝেছি? কমেন্ট করেন। ওকে, এরপর আমরা যাব হচ্ছে ভিরয়েডস। কোথায় যাব? ভিরয়েডসে যাব। গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিরয়েড, যেখান থেকে কোশ্চেন হয়, হতে পারে 49 বিসিএস এ আসছিল। তারপর কি আছে? প্রিয়ন্স। তার আগে আমাদের এই জায়গাটা ফোকাস করতে হবে যে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনটা কি। যে এক্ষেত্রে যে ঘটনাটা হলো যে ভাইরাসের সংজ্ঞা আমরা যেটা পড়ছি, যে ভাইরাস কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা, তাকে বলা হচ্ছে ভাইরাস। এখন এই জায়গায় দেখেন প্রিয়ন, প্রিয়নে কি পি আছে? আছে। প্রোটিনে কি পি আছে? আছে। তারপর প্রাণীতে কি পি আছে? প্রাণী, প্রাণী আছে। তাহলে এই যে তিনটা কথা, 3P, প্রিয়ন শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে প্রিয়ন। কি দিয়ে? প্রিয়ন শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত, শুধুমাত্র প্রোটিন। প্রিয়ন শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত, সে কি করবে? প্রাণী দেহে কি করবে? প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে প্রিয়ন। এ কোন কোন রোগ সৃষ্টি করে? গরুর ম্যাট কাউ, স্নায়ুতন্ত্রের ক্রুয়েসফেল্ড জ্যাকব ডিজিজ, ভেড়ার স্কার্পি আছে না, এই রোগগুলো সৃষ্টি করে প্রিয়ন্স। গরুর ম্যাট কাউ আছে, ম্যাট কাউ, গরু পাগলা হয়ে গেছে, না ঢিসে নিশে বাঁচতে পারে না। আবার কি? ক্রুয়েসফেল্ড জ্যাকব ডিজিজ, ডিজিজ আমরা যেটাকে বলে থাকি যে হচ্ছে কুরু রোগ, কুরু কুরু মস্তিষ্কের কুরু রোগ, এগুলা কিন্তু প্রিয়ন ঘটিত রোগ। প্রিয়নটা আবার বলি, শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হলো প্রিয়ন। সে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে কি কি রোগ? ম্যাটকাউ রোগ, ক্রুয়েসফেল্ড জ্যাকব ডিজিজ, ভেড়ার স্কার্পি। স্নায়ুতন্ত্রের বিকল মানে মস্তিষ্কের সে বিকৃতি ঘটাবে, কে ঘটাবে? প্রিয়ন ঘটাবে। তাহলে ভিরয়েডসটা কি? আমরা জানি নিউক্লিক অ্যাসিড কয়টা? দুইটা, একটা হলো ডিএনএ আর একটা কি? আরএনএ। এই যে ভিরয়েডসটা হচ্ছে শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। বোঝা গেছে? কি? ভিরয়েডস হলো শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা, যা শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে। কোথায়? উদ্ভিদ দেহে, শুধুমাত্র উদ্ভিদ দেহে। এর রোগগুলা কি কি? যে নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ, ক্যাডাং ক্যাডাং।
টমেটোর বানসি টপ রোগ যেগুলো আছে এগুলো সৃষ্টি করবে হচ্ছে ভিরয়েডস। ভিরয়েডস এবং প্রিয়ন মোস্ট ইম্পর্টেন্ট। আবারও বলছি, প্রিয়ন যেটা শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম প্রিয়ন, যে শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এক্সাম্পল গরুর ম্যাটকাউ রোগ, ক্রুয়েসফেল্ড জ্যাকব রোগ, এর পাশাপাশি ভেড়ার স্কার্পি রোগ, মানুষের ক্ষেত্রেও মস্তিষ্কের বিকৃতি, এই রোগটা সৃষ্টি করবে হচ্ছে প্রিয়ন্স। আর কিছু জানার প্রয়োজন নাই। ভিরয়েডস পড়ি, ভিরয়েডস শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত, সেখানে প্রোটিন নাই। প্রোটিন কিন্তু নাই এখানে, শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম হচ্ছে ভিরয়েডস। এ কি করে? উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। কি কি রোগ? নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ, এরপর আছে যে টমেটোর বানচি টপ রোগ, এরকম কিন্তু বেশ কিছু রোগ আছে। ওকে, পলাশ পাল, ভাইরাসের পূর্ণরূপ কি জানতে হবে? জানাবো, সমস্যা নেই, জানিয়ে দিব। ভাইরাসের পুরোরূপ না পূর্ণরূপ? আপনি তো নিজে তো ভুল লিখছেন স্যার। আজকে কি ক্লাস আছে প্রাইমারির জন্য? না, আজকে তো রবিবার, ক্লাস কিভাবে থাকবে? একটু দ্রুত কমেন্ট করুন কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত। কোনো সমস্যা আছে একটু দ্রুত ইয়া করেন, দ্রুত একটু বলেন যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, এরপর আমরা যেতে পারি, আমরা হচ্ছে যে ভাইরাসের শ্রেণীবিন্যাস যেটা আছে, যে ডিএনএ ভাইরাস, আর কি আরএনএ ভাইরাস। এটা আমরা যে পড়লাম ভাইরাস কি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তার নাম ভাইরাস, আমরা এটা পড়লাম। সেই নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত আর প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড কয়টা? দুইটা, একটা হলো ডিএনএ, একটা হলো আরএনএ। যে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ থাকে সে ডিএনএ ভাইরাস, যে ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে সে আরএনএ ভাইরাস। দুইটা একসাথে থাকে না। সকল জীবের ক্ষেত্রে, যে সেটা যদি অণুজীবও হয়ে থাকে তার ক্ষেত্রে ডিএনএও থাকবে এবং আরএনএও থাকে, স্বাভাবিক ব্যাপার। আমাদের দেহেও আছে, কোষেও আছে, নিউক্লিয়াসেও আছে, ক্রোমোজোমেও আছে, তাই না? কিন্তু ভাইরাস একমাত্র সত্তা, সে জীব নয়। সেখানে হয় ডিএনএ থাকবে, নইলে আরএনএ, যে কোনো একটা। ক্লিয়ার? এখন যদি আমরা দেখতে যাই যে ডিএনএ ভাইরাস যেটা, যেটা সে ডিএনএ ভাইরাস কেন বলা হচ্ছে, যে এর ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধুমাত্র ডিএনএ আছে। কি আছে? ডিএনএ। যেমন টি2 ভাইরাস, এরপর টিআই ভাইরাস, ইডেনোহারপিস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, এরা হচ্ছে যে ডিএনএ ভাইরাস। মনে রাখবেন কি করে? মনে রাখবো টিপুর ভাই টি2 ভ্যানিলা হতে পেরিসে এলো, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। টিপুর ভাই, টিপুতে টিআইভি, ভাইতে ভেরিওলা, ভেরিওলা, টি2তে এই যে টি2, ভ্যানিলা হতে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া, পেরিসে হচ্ছে পার্ভোভাইরিডি, পার্ভোভাইরিডি, এলোতে এডিনো হারপিস, এডিনো হারপিস। বুঝা গেছে? এগুলা হচ্ছে ডিএনএ ভাইরাস। টিআইভি কোন ভাইরাস? ডিএনএ ভাইরাস। এখানে কি ডিএনএ আছে না আরএনএ আছে? ডিএনএ আছে।
ডিএনএ আছে। ভেরিওলা ডিএনএ ভাইরাস, T2 ডিএনএ ভাইরাস, ভ্যাকসিনিয়া ডিএনএ ভাইরাস, ইডিনোহারফিস ডিএনএ ভাইরাস। এর পাশাপাশি ডেঙ্গুর বেশ কিছু ভেরিয়েন্ট আছে, তার মধ্যে ডেঙ্গু ভাইরাসটা ডিএনএ ভাইরাসের মধ্যে পড়ে। ওকে, আরেকটা আছে কি পার্ভোভাইরিডি। এটা একটা গোত্রের নাম বা পরিবারের নাম বা ফ্যামিলির নাম। এর ভাইরাস গুলা হচ্ছে ডিএনএ ভাইরাস, তবে এর ডিএনএটা হলো এক সূত্রক। কয় সূত্রক? এক সূত্রক। বুঝা গেছে? এই ভাইরাস গুলা ছাড়া বাকি যত সকল ভাইরাস আছে তারা হলো আরএনএ ভাইরাস। এগুলা ছাড়া কি আছে? ইবোলা, করোনা, টিএমভি আছে না, নিপা, রুবিওলা, H5N1, H1N1, পিএমভি, বিন মোজাইক ভাইরাস, টুমরো ভাইরাস আছে কিনা, বার্ড ফ্লু ভাইরাস। যতগুলা ভাইরাস আছে এগুলা বাদ দিয়ে তারা প্রত্যেকে আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস কোনগুলা? টিআইভি, ভেরিওলা, T2, ভ্যাকসিনিয়া, পারোভাইরিডি গোত্রের ভাইরাস, ইডিনো হারফিস। এরা হচ্ছে ডিএনএ ভাইরাস। এদের ক্ষেত্রে ডিএনএ আছে, আরএনএ নাই। বাকি যারা আছে এরা হচ্ছে আরএনএ ভাইরাস। বুঝা গেছে? এখন এই যে পারোভাইরিডি একটা গোত্রের নাম, এই গোত্রটা হচ্ছে ভাইরাসটা ডিএনএ ভাইরাস, তবে এই গোত্রের ভাইরাসের ডিএনএ হলো এক সূত্রক, বিকজ সকল ডিএনএ গুলো দ্বিসূত্রক, কিন্তু এর ক্ষেত্রে হয়ে যাবে এক সূত্রক। আরএনএর ক্ষেত্রে একটা আছে রিওভাইরিডি। রিওভাইরিডি নামে একটা গোত্র আছে যার আরএনএ হলো দ্বিসূত্রক। উল্টাটা, এটা ব্যতিক্রম কিন্তু। আরএনএ কি? দ্বিসূত্রক। এক্সাম্পল কোলিফাস। এক্সাম্পল কি? কোলিফাস। কোলিফাস। তাহলে এখন একটু দ্রুত কমেন্ট করেন যে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস বুঝতে পেরেছেন কিনা। ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস একটু বুঝতে পেরেছেন কিনা, একটু দ্রুত দ্রুত বলেন, আমরা শেষ দিকে চলে যাবো ক্লাসের। ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত জানতে চাই আপনাদের কাছ থেকে। টিআইভি, ভেরিওলা, T2, ভ্যাকসিনিয়া, পারোভাইরিডি, এডিনোহারফিস এগুলা ছাড়া যত সব ভাইরাস সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এবং দেখেন পারোভাইরিডি একটা গোত্রের নাম, এর ভাইরাসগুলো ডিএনএ ভাইরাস, তবে এর ডিএনএ হচ্ছে এক সূত্রক। রিওভাইরিডি একটা গোত্রের নাম, এর ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, তবে এর আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। এটা এক্সাম্পল কোলিফাস। এইখানে এই আমরা এখন আসছি ফাস করা আছে। ফাস, ফাস মানে মনে রাখবেন ভাইরাস। ফাস মানে কি মনে রাখবেন? ভাইরাস। কোন ভাইরাস? যে ভাইরাস রোগ সৃষ্টি করে। যে ভাইরাস রোগ সৃষ্টি করে তার নাম হচ্ছে ফাস। যেমন নাম্বার ওয়ানে দেখেন ব্যাকটেরিও ফাস, নাম শুনছেন না? নাম্বার 2 সায়ানোফাস, নাম শুনছেন না? নাম্বার 3 মাইক্রোফাস। এই যে ব্যাকটেরিওফাস, সায়ানোফাস, মাইক্রোফাস এরা প্রত্যেকে কিন্তু ভাইরাস। ফাস মানেই ভাইরাস, ঠিক আছে? ব্যাকটেরিওফাস কারা? যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে বা ধ্বংস করে দেয় তারা হচ্ছে ব্যাকটেরিওফাস। যেমন T2, T4, T6 এগুলা কিন্তু ব্যাকটেরিয়া নয়, এগুলা ভাইরাস। কেমন ভাইরাস? এরা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেবে, এজন্য এদের নাম ব্যাকটেরিওফাস। এরপর কি সায়ানোফাস, যেসব ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। যেসব ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সায়ানো ব্যাকটেরিয়াকে কি করে দেবে? ধ্বংস করে দিবে, তারা সায়ানোফাস। এক্সাম্পল এলপিপি, LPP1, LPP2 এরা হচ্ছে সায়ানোফাস। তাহলে মাইক্রোফাস কারা? মাইক্রো আসে ছত্রাক থেকে। কোত্থেকে আসছে? ছত্রাক থেকে। তাহলে যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করবে, রোগ সৃষ্টি করবে, ধ্বংস করে দিবে তাদেরকে বলা হচ্ছে মাইক্রোফাস। তাহলে একটা পয়েন্টে আসেন, দেখেন ব্যাকটেরিওফাস, সায়ানোফাস, মাইক্রোফাস এরা প্রত্যেকেই কিন্তু ভাইরাস, ঠিক আছে? এরা প্রত্যেকে ভাইরাস। ব্যাকটেরিওফাস কি করে? সে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সায়ানোফাস কি করে? সে সায়ানোব্যাকটেরিয়াকে ধ্বংস করে। মাইক্রোফাস কি করে? সে ছত্রাককে ধ্বংস করে। এগুলো হচ্ছে তথ্য। কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা?
একটু দ্রুত কমেন্ট করতে হবে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। তাহলে আজকে আমরা মাইক্রোবায়োলজি পড়েছি, অণুজীব কি এটা পড়েছি, অণুজীব বিজ্ঞানের সংজ্ঞা জনক এগুলো পড়ে ফেলছি, অণুজীবের উদাহরণ পড়ছি, অণুজীবের বিস্তার পড়েছি, এরপর ভাইরাস পড়লাম, ভাইরাসের সংজ্ঞা পড়লাম, আবিষ্কারের ইতিহাস পড়লাম, বৈশিষ্ট্য পড়লাম, ভাইরাস জ্বর না জীব পড়লাম, ভাইরাসের শ্রেণীবিন্যাসও পড়লাম, ইমার্জিং ভাইরাস, ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন, নিউক্লিওক্যাপসিড পড়ে ফেলছি, ব্যাকটেরিওফাজ, সাইনোফাজ, মাইক্রোফাজ পড়ে ফেলছি। আজকের যে ক্লাসের আলোচনা এ পর্যন্তই। আপনাদের একটা টাস্ক দিচ্ছি, একটা কাজ। আপনাদের কাজটা কি? কাজটা হলো ভাইরাসের যে গুরুত্ব আছে, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আপনার পড়ে নেবেন এইচএসসি জীববিজ্ঞান বই থেকে। এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র যে বই আছে, প্রথম পত্র বই থেকে আপনাদের একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটা পড়ে নেবেন। ঠিক আছে? ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটা এইচএসসি প্রথম পত্র জীববিজ্ঞান বই থেকে। তাহলে উপরে যে লিখলেন টি2 ডিএনএ ভাইরাস, হ্যাঁ অবশ্যই ডিএনএ ভাইরাস, অবশ্যই ভাইরাস তো অবশ্যই কোনো না কোনো পোষককে আক্রমণ করবে। এই যে যে টি2 যে ডিএনএ ভাইরাস, শুধু ডিএনএ কে আক্রমণ করে না, তার ভিতরে ডিএনএ আছে। সে কি করে? সে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এই জন্য এর নাম ব্যাকটেরিওফাস। যে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তার নাম সায়ানোফাস। যে ছত্রাককে আক্রমণ করে, তার নাম মাইক্রোফাস। বোঝা গেছে? বিষয়গুলো বুঝতে হবে। এটা আক্রমণের ভিত্তিতে। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তারা ব্যাকটেরিওফাস, যারা ছত্রাককে আক্রমণ করবে তারা মাইক্রোফাস, যারা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা রিলেফর্ম শৈবালকে আক্রমণ করবে তারা হচ্ছে সায়ানোফাস। যেসব ব্যাকটেরিয়া, যেসব ভাইরাসের অভ্যন্তরে ডিএনএ আছে তারা ডিএনএ ভাইরাস, যার অভ্যন্তরে আরএনএ আছে তারা আরএনএ ভাইরাস। দ্যাটস ইট। ওকে, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের রুটিন ভিত্তিক পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, ইনশাআল্লাহ পড়াশোনা চালিয়ে যাবেন। কথা হয় পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।